বিয়ের ভারী লেহেঙ্গা আর ভেজা শরীরে ব্যালকনিতে ছিটে আসা বৃষ্টির পানি ভিজে একাকার হয়ে ফ্লোরে বসে কান্না করছি। ভাগ্যের কি পরিহাস, কিছু না করেই আজ সবার আমি অপরাধী। আর ওইদিকে আমার ডেভিল হাজবেন্ড পড়ে পড়ে ঘুমোচ্ছে বিছানায়। এই তো কিছু সময় আগের কথা, বিয়ের ঠিক কবুল বলার আগ মুহূর্তে আমার সামনে এসে দাঁড়ায় মাহিরা ভাইয়া, আর সাথে সাথে আমার গালে কষে একটা চড় মারে। আমি তো আহাম্মকের মতো তাকিয়ে দেখে চলেছিলাম। আসলে হচ্ছেটা কি এসব? মানে কি, কি করলাম আমি আবার? এসব ভাবছি তখনই মাহির ভাইয়া জোরে আমার গাল টিপে ধরে বলে, কি মনে ভেবেছিলি তুই আমি অন্য সবার মতো মুখ বুজে সব মেনে নিব? আমি মাহির, অন্য সব ফালতু সস্তা কৃত্রিম প্রেমিকদের মতো নয় আমি। আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আদ্রার আর আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু ভয়ের জন্য কাউকে বলতে পারিনি। এখন ও আমার বিয়ে করা স্ত্রী। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি বলছে এটা? মাহির ভাইয়াকে আমি পছন্দ করি, জানি আমি তাকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ আমার বিয়ে হঠাৎ এমন কেন করছে সে? আর আমাদের বিয়েই বা কবে হলো? এসব ভাবছিলাম তখনই মা এসে আমার গালে আর একটা চড় বসিয়ে দেয়। বাবা তো মাথা নিচু করে আছে। আমার বাবা হলেন আমাদের গ্রামের চেয়ারম্যান। সম্মান জিনিসটা তার খুব প্রিয়। পরিবার বলতে মা, বাবা, আমি, চাচা, চাচি আর ইমরান ভাইয়া। আমি কিছু বলতে চাইলেই মা বলে, এই জন্য তুই এত ঢাকা যেতে চাইতি না? আমি যদি জানতাম তুই এমন হবি তাহলে তোকে জন্মের পর লবণ মুখে দিয়ে মেরে ফেলতাম। কিভাবে পারলি নিজের মাকে ধোকা দিয়ে বিয়ে করতে? একটু গায়ে বাজলো না তোর? একবার ভাবলি না তোর বাবার সম্মানের কথা? আমার কথাগুলো শুনে মনে হচ্ছিল মরে যাই। মাহির ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ছোটে তার বাঁকা হাসি। আমি বলি, আমার বিশ্বাস করো, আমাদের বিয়ে হয়নি। মিথ্যা বলছেন উনি। আর আর তুমি বলো, আমার কখন বিয়ে করব? মাহির ভাইয়া ঢাকায় আর আমি গ্রামে। আমার কথাটা বোঝার চেষ্টা করো আম্মু। তখনই মাহির ভাইয়া বলে, মামি ওর কথা বিশ্বাস করবে না তুমি। কিছুদিন আগে গ্রীষ্মের ছুটিতে যখন আমাদের বাসায় বেড়াতে যায়, তখন আমাদের বিয়ে হয়। আর এই দেখো রেজিস্ট্রি পেপার। আমি মুহূর্তেই চমকে দিয়েছিলাম। আমি যেটা হাতে নিয়ে দেখি সেটা সত্যি একটা কাবিননামা। আর সেখানে আমার আর মাহিরের ভাই সাইন। এটা কিভাবে সম্ভব? পরক্ষণে মনে পড়ে, তেমন কিছুই না আজকাল জামানায়। আমি বলি, এটা মিথ্যা। বাবা, আব্বু বিশ্বাস করো। ভাইয়া তুই অন্তত আমাকে বিশ্বাস কর। তখন আমার চাচি বলে, আমি আগেই বলেছিলাম মায়া মানুষকে এত লাইয়ে দিতে নাই। শুনলেন না তো ভাইজান, দেখছেন এখন? আমার চাচা বলে, আহ তুমি চুপ কর তো। পরের বাবা আমার বাবার সামনে গিয়ে বলে, এভাবে আমাদের অপমান না করলেও পারতেন। চল সবাই। বলেই সে আমার বর, মানে আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাদের সবাইকে নিয়ে চলে যায়। এতক্ষণে কানাকানি শুরু হয়েছে। পাশের পাশের আন্টিরা একজন আরেকজনকে ফুসফুস করে যেন কি সব বলছে। বাবা কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখনই মায়ের ভাইয়া বলে, এর আগের বার আমাদের বিয়েটা গোপনে, কিন্তু এবার আমি সেটা সবার সামনে করতে চাই। মামি তোমাদের সমস্যা আছে? বাবা চুপ। মা বলে, কি বলবো? কিছু বলার মুখ রেখেছে এই মেয়ে। আমি বারবার বলার পরও কেউ আমার কথা বিশ্বাস করেনি। বরাবরই আমার কথা শুনে সবাই আমাকে দোষারোপ করেছে। আমার কিছু করার ছিল না। আমি বলেছিলাম আমি এই বিয়ে করব না। তখন আমার চাচি বলে, বিয়ে করবি না মানে? কইরা তো ফেলছিস। এখন আবার এত ন্যাকামি না করে কবুল বলে বিদায় হ। আমার বাবা ওপরে চলে যান, যার সাথে আমার মাও জোর করে আমার বিয়েটা দেয়। আমার চাচা আর আমার চাচাতো ভাই ইমরান, আমি না চাওয়া সত্ত্বেও বিয়েটা আমার সম্পন্ন হয়। ইমরান আমার লাগেজটা নিয়ে মায়ের গাড়িতে রেখে আসে। তারপর মায়ের ভাইয়া আমাদের বাড়িতে এক মুহূর্ত দেরি না করে আমাকে টেনে গাড়িতে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কেমন বিয়ে হলো আমার! কেউ একটু আসলো না আমাকে বিদায় দিতে। আমার নিজের মা বাবাও আমাকে বিশ্বাস করলো না। কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। নিজেকে আর আটকাতে পারলাম না। না পেরে কেঁদে দিলাম আমি। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আমি কিন্তু হঠাৎ করে ব্রেক করাতে আর সিট বেল্ট না বাঁধায় কারণ মাথায় বেশ ব্যথা পাই আর ঘুমও ভেঙে যায়। দেখি আমার ভাইয়াদের
বাসায় পৌঁছে গিয়েছি, কিন্তু এখন ভয় আঁকড়ে ধরেছে। যদি ফুপি আমাকে মেনে না নেয়, আগের মতো আদর না করে, যদি আমাকে বাসা থেকে বের করে দেয়। মায়ের ভাইয়া আমাকে ফেলে গাড়ির দরজা খুলে জোরে লাগিয়ে হাঁটতে লাগে। আমি তখনই ঠায় বসেছিলাম সেখানে। মায়ের ভাইয়া কিছু সময় পর আবার আমার কাছে ফিরে আসে আর দাঁত চেপে চেপে বলে, আপনি কি হেঁটে আসতে পারবেন নাকি হেলিকপ্টার পাঠাবো? আমি বললাম, কেন এরকম করলেন আমার সাথে? মায়ের ভাইয়া বলে, কেন? আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়ে তুই সুখে সংসার করবি? তোর জন্য আজ মায়া আমার কাছে নেই। আমি চমকে যাই। মায়া আপুর কথা শুনে আমি শুধু এতটুকু বুঝতে পারছি যে সে আমাকে ভুল বুঝেছে। আমাকে টেনে গাড়ি থেকে বের করে দারোয়ান চাচাকে বলে গাড়ি থেকে আমার লাগেজটা বের করে গাড়িটা রেখে আসতে। আমি তাকে কিছু বলতে চাইলে বলে, যদি আম্মুর সামনে ন্যাকামি করছিস খবর আছে। আমি যখন সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলাম, সামনে তাকিয়ে দেখি ফুপি, আমার শাশুড়ি মা, আমার ফুফুজান মানে আমার শ্বশুর বাবা আর নিশু দাঁড়িয়ে, ফুপির হাতে বরণ ডালা। আমি তো অবাক। আমাকে দেখে ফুপি বলে, আমি জানতাম আমার ছেলে আমার ঘরের লক্ষ্মী ঠিকই নিয়ে আসবে। মাহির আমাকে সব বলেছে। আমাদের বললেই পারতি তোরা। আমি তো তোকে বরাবরই নিজের ঘরের বউ করে আনতে চেয়েছিলাম। আমি কিছু বলতে যাব, তখন মাহির ভাইয়া বলে, আ আম্মু বাদ দাও তো, কত দূর থেকে এসেছি, একটু বোঝার চেষ্টা করো। মাহির ভাইয়া বাবা বলে, হ্যাঁ, মাহি ঠিকই বলেছে, ওদের আগে রেস্ট নেওয়া দরকার। আদ্রার ওপর দিয়ে অনেক ধকল গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে মুখটা একেবারে শুকিয়ে আছে মেয়েটার। মায়ের ভাইয়া বরাবরই ফুপির ফুপার সবার আদরের, কিন্তু তিনি যে এই আদরের এমন কিছু করবে তা আমার জানা ছিল না। কিন্তু একটা জিনিস, সেটা হলো মায়ের ভাইয়া চাচা চাচিকে দেখছি না। আর আমার বিয়েতে আমাদের সব আত্মীয় স্বজন গেলেও ফুপিরা যায়নি। হঠাৎ করে মায়ের ভাইয়ের আগমন ঘটে। কিছু সময় পর আমাকে নিশু ভাইয়ার ঘরে নিয়ে যায়। অন্য সব 5টা ঘরের মতো এটা না। নিশু আমার লাগেজটা থেকে জামা কাপড় বের করে আলমারিতে গুছিয়ে রেখে একটু পর চলে যায়। রুমটা ফুল দিয়ে হালকা পাতলা সাজানো, কিন্তু আমার এই সব বিরক্ত লাগছে। তখনই ঘরে প্রবেশ করে মাহির ভাইয়া। আমি আমার নিজের রাগটা দমিয়ে রাখতে পারলাম না। ছুটে গিয়ে চেপে ধরছিলাম তার শার্টের কলারটা। কেন করলেন এমন আমার সাথে? কি এমন ক্ষতি করেছি আমি আপনার, যার বদলে আপনি আমাকে আমার পরিবারের কাছে একটা খারাপ মেয়ে বানাতে দুবার ভাবলেন না? একটু লজ্জা করলো না আপনার? মায়ের ভাই একটু ঝটকায় আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চিৎকার করে বলে, তোর লজ্জা করলো না আমার আর মায়ের এত সুন্দর সম্পর্কটা নষ্ট করতে? তুই আমার থেকে আমার ভালোবাসার মানুষটা কেড়ে নিয়েছিস, বদলে তোর আমি আপন মানুষগুলোকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছি। আর যদি মাকে পাকামি করে আগ বাড়িয়ে কিছু বলতে চাস, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি বললাম, আপনার ভুল হয়েছে, বিশ্বাস করুন আমি মায়া আপুকে কিছু বলিনি। আমি তো আমি কিছু বলতে যাব, তখনই সে আমার 2 গালে চেপে ধরে বলে, আর বানিয়ে মিথ্যে কথা বলবি না, নয়তো তোর এই মুখ আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। বলে আমার হাত ধরে টানতে টানতে ব্যালকনিতে নিয়ে আসে আর আমাকে ব্যালকনিতে রেখে দরজা লাগিয়ে চলে যায়। বাইরে বৃষ্টি হচ্ছিল। আমি ভাইয়াকে বলছিলাম, মায়ের ভাইয়া প্লিজ দরজাটা খুল, বাইরে বৃষ্টি হচ্ছে। কিন্তু না, সে আমাকে একা ফেলে চলে যায় আর লাইটটাও বন্ধ করে দেয়। ব্যালকনির ভয়ে আর ঠান্ডায় থরথর করে কেঁপে যাচ্ছি। হঠাৎই খুব জোরে বিদ্যুৎ ঝটকায় আমার ভয়ে চিৎকার দিয়ে উঠি, কিন্তু আমার সেই চিৎকার শোনার মতো কেউ নেই। টেবিলটা পড়ে পড়ে আরামসে ঘুমোচ্ছে। এত জলদি কেউ কিভাবে ঘুমোতে পারে? আর বাইরের আওয়াজ রুমেও প্রবেশ করে না। দেখতে দেখতে বৃষ্টি কমে যায়, কিন্তু ঠান্ডা বাতাস বইছে আর এই বাতাসের তীব্র ঠান্ডার কারণে শরীরের সব লোম দাঁড়িয়ে যাচ্ছে। মাথা ব্যথাও খুব করছে। ধীরে ধীরে চোখ বুজে আসছে। যখন চোখ মেলে আমি তো অবাক। আমি রুমে আসলাম কখন? আমি তো ব্যালকনিতে ছিলাম। শরীরটাও কেমন ম্যাজ ম্যাজ করছে। গরমের কারণে মনে হচ্ছে ভিতরটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি আমার বাম পাশে তাকিয়ে দেখি মায়ের ভাইয়া, এখন তো আমার হাজবেন্ড, আর যাই হোক ভাইয়া বলা যাবে না। মানে মায়ের আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার ডার্ক ব্ল্যাক কালারের শার্ট আর প্যান্টে তার পাশ তার কোট। মানে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। আমাকে উঠতে দেখে এসে ঝড়ের গতিতে ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, ভাবিস না, তোকে দয়া করে বিছানায় নিয়ে আসছি। আম্মু ডাকতে আসছিল তাই। তোর মতো মেয়ের আমার মতো মাহিরের দেওয়ার যোগ্য নয়।
আর হ্যাঁ, এটা তোর বাবার বাসা না যে পড়ে পড়ে সকাল 11টা অব্দি ঘুমাবি। যা নিচে গিয়ে নাস্তা বানা। মাহিরদের বাসায় অনেক সার্ভেন্ট আর রান্নাবান্না সব তারাই করে, কিন্তু তার বলা কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। তিনি নিয়ে আসলো আমাকে, আমি আমাকে এখানে আনতে বলেছিলাম। রেগে আমি বিছানা থেকে নেমে মাহিরের সামনে দাঁড়িয়ে বলি, আমি বলছিলাম আমাকে এখানে আনতে। আর সাথে সাথে মাহির আমার চুলের মুঠি ধরে নিজের কাছে নিয়ে আসে। আহ আমার লাগছে, ছাড়ুন। মাহির আর জুড়ে আমার চুলের মুঠি ধরে বলে, আমার সামনে এমন চোখ গরম দেখাবি না, যা এখন চোখের সামনে থেকে দূর হ। বলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিচেই চলে যায়। কি করব আমি, কিসের জন্য এমন করছে? মাহির আমাকে ভুল বুঝছে। আমি জানি সে তো এমন না। আমি তো এই মাহিরকে চিনি না। আগের মাহির রাগী থাকলেও সবাইকে যথেষ্ট সম্মান করত, কিন্তু আজ এই মাহিরের তো। তখনই নিশু আসে রুমে। আমি নিশুকে দেখে চোখ মুছে তাড়াতাড়ি উঠে দাঁড়াই। নিশুর সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। সেম এজ, সেম ক্লাস। নিশু আমাকে দেখে বলে, কি হয়েছে, কাঁদছিস কেন? ফ্লোরে বসে আমি বলি, কই না তো, কিছু না। নিশু বলে, ভাইয়া বকেছে? ভাইয়ের সাথে চুপচাপ প্রেম করে বিয়েটা করে ফেললি, আমাকে বললি না পর্যন্ত। তা না হলে বুঝলাম ভালোবেসে করেছিস, কিন্তু তুই আর একটা বিয়েতে কি করে রাজি হলি? তাই ভাইয়ার রাগটা তোর ওপর ঝাড়ছে। রাগ হওয়ার এই স্বাভাবিক না, তুই বল। আমি কি বলবো বুঝতে পারলাম না, তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করলাম। আমাকে চুপ থাকতে দেখে নিশু বলে, আচ্ছা বাদ দে, নিচে চল, খাবি। ভাইয়া তো না খেয়ে বেরিয়ে পড়লো। কত করে বললাম খেয়ে যা, শুনলো না আমার কথা। আম্মু আর বাবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি বললাম, তুই যা, আমি আসছি। আর শোন, আম্মু ফোন। নিশু আমার কাছে এসে জড়িয়ে ধরে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আম্মু ফোন দিচ্ছে, দেখে আসলাম। এখন জলদি নিচে। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। ফুপি বসে আছে। আমাকে দেখে ফুপি বলে, আয় মা, আয় বস। আমিও চুপচাপ বসে পড়লাম। আমি বরাবরই এমন, যতই হোক খাবারের ওপর রাগ দেখায় না। এক গ্লাস ফ্রেশ জুস আর একটা টোস্ট খেয়ে উঠে পড়লাম। ফুপা অফিসে গেল। সবাইকে বিদায় দিয়ে ওইদিকে নিশু ভার্সিটির জন্য বেরিয়ে গেল। বাসায় আমি আর ফুপি, আর কিছু সার্ভেন্ট। আমি ফুপির কাছে গিয়ে বলি, ফুপি আসলে। ফুপি বলে, দেখ, আমি এখন তোর ফুপি না, তোর বরের মা, মানে তোর মা। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ফুপিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ফুপি মায়েরকে কত বিশ্বাস করে, যদি আমার মা বাবাও একটু বিশ্বাস করতো। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে বলে, দূর পাগলি, কান্না করছিস কেন? আমি, আম্মু, বাবা আমাকে থামিয়ে বলে, ভাইজানকে আমি চিনি, তার রাগ এত জলদি ভাঙবে না। সম্মানে আঘাত লেগেছে তার। ফোন করেছিলাম আমি, কেউ ধরেনি। সব সময়ের সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু তুই আর মাহির কাজটা ঠিক করিসনি। আমি তো প্রথমে বেশ রাগ করেছিলাম, কিন্তু পরে ভাবলাম বিয়ে যেহেতু করেছিস, নিজের ঘরে বউকে নিজেই কাছে আসাই ভালো নিয়ে। এই তোর শরীরের গরম কেন দেখি? কবি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমি ভাবছি মাহিরের কথা, কত বড় খেলোয়াড় সে, কিন্তু দানটাই না চাললো। আমি কিছু পপিকে বলতে চেয়েও বললাম না। এখন চুপ থাকাটাই ভালো হবে। অপরদিকে মাহির অফিসে না গিয়ে হসপিটালে গিয়েছে মায়াকে দেখতে। মায়ের সাথে মাহিরের পরিচয় হয় জন্মদিনের এক ফ্রেন্ডের। আর সেখানে গিয়ে মাহির মায়ের ওপর অনেক দুর্বল হয়ে যায়। ধীরে ধীরে বন্ধুত্ব আর বন্ধুত্বের সেটা গড়িয়ে একটা সম্পর্কে পরিণত হয়। কিন্তু কোন একটা কারণে মায়া আজ হসপিটালে। আর এই কারণটা মাহির মনে করে আদ্রাকে। আদ্রা মায়ের থেকে সব দিক দিয়ে সুন্দর। যেমন উঁচু লম্বা, তেমন চলাফেরা। খুবই ভদ্র, একটু দুষ্টুও বটে। একটু রাগ তার অনেক, সহজে রাগে না, কিন্তু রাগলে তার খবর আছে। যার ওপর রেগেছে আদ্রার বরাবরই মাহিরকে পছন্দ করে। মাহিরা যখন তাদের গ্রামের বাড়ি যেত, আদ্রা তাকে নিয়ে রোজ বিকেলে ঘুরতে যেত। সময়ের সাথে মাহির আর আদ্রার মাঝে বন্ধুত্ব সুলভ সম্পর্কের সৃষ্টি হয়। মাহির আদ্রাকে বোনের চোখে দেখলেও আদরের মনে করে। তখন নতুন করে ভালো লাগার ফুল ফুটতে লাগে। আদ্রাও ঢাকা আসতো প্রতি গ্রীষ্মের ছুটিতে। এসে তার ফুপা ফুপি নিশু আর মাহিকে দেখে যেত। আদ্রাও মনের দিক দিয়ে অনেক ভালো। আদ্রার ফুপা ফুপিও আদ্রাকে বেশ পছন্দ করে, আদ্রাও করে। মাহির হসপিটালে ঢুকতে দেখে মায়ের মা দৌড়ে আসে, বলে, বাবা মায়ের অবস্থা খুবই খারাপ, এমনই নাকি টাকা লাগবে ওষুধ কেনার জন্য। আমি এখন কি করব?
বাবা কান্না করতে করতে। মাহির বলে, আরে আন্টি চিন্তা করবেন না, আমি আছি তো, কত টাকা লাগবে বলেন? আচ্ছা আমি নিজেই কিনে দিচ্ছি ওষুধ, ফার্মেসিটিতে চলে এসেন। মায়ের মা বলে, না বাবা তুমি মায়ের কাছে যাও, আমি ওষুধ নিয়ে আসছি। মাহির নিজের ওয়ালেট থেকে 1000 টাকা 6টা নোট বের করে দিয়ে মায়ের কেবিনের দিকে পা বাড়ালো। মায়াকে দেখার জন্য মনটা উৎসুক করছিল মাহিরের। মাহির মায়ের কেবিনে গিয়ে দেখে মায়ের চোখ বুজে নিথর হয়ে শুয়ে আছে। মাহির মায়ের কাছে গিয়ে বসে মায়ের হাতটা ধরে বলে, তোমার এই অবস্থা আমার থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য ওকে অনেক শাস্তি পেতে হবে। তুমি জলদি সুস্থ হও মায়া। আর তখনই মাহিরের ফোন একটা কল আসে। তোর বাবা। মাহির মায়ের কেবিন থেকে বেরিয়ে ফোন রিসিভ করে। হ্যাঁ বলো বাবা। মাহিরের বাবা, কোথায় তুমি? বাসা থেকেও জলদি বেরিয়েছিলে, তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো? মাহির, আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে, জাপানি ক্লায়েন্টদের সাথে, তুমি ভুলে গেছো? আর প্রেজেন্টেশনও তো তুমি করবে বলেছিলে, তাই না? এক্সট্রিমলি সরি বাবা, আসলে বলেছিলাম না আমার এক ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই। মাহিরের বাবা, তাই বলে প্রতিদিন? যাই হোক, ইটস ওকে, তাড়াতাড়ি আসো। মাহির আর পিছু না ফিরে তাকিয়ে বেরিয়ে চলে আসে অফিসের উদ্দেশ্যে। মাহির বেরিয়ে যাওয়ার সাথে সাথে কেউ একজন দেওয়ালের পাশ থেকে বেরিয়ে আসে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। মাহিরকে চলে যেতে দেখে দেরি না করে তাড়াতাড়ি সে মায়ের কেবিনে ঢুকে যায়। রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি খাবারের টেবিলে বসে বসে অপেক্ষা করছি। যতই হোক সে আমার স্বামী। সকালে ফুপি জোর করে মেডিসিন খাইয়ে দেয়, যার ফলে জ্বরটা আর আমাকে কাবু করতে সক্ষম হয়নি। কিন্তু ঠান্ডা লাগছে বেশ। বসন্তের শেষ প্রহরে চলছে, সামনের সপ্তাহ থেকে ঠান্ডা শুরু। আর এই কারণটার জন্যই ফুপিকে মিথ্যা বলতে পেরেছি। ফুপির জ্বর আসার কারণ জানতে চাইলে বলি, মৌসুমের পরিবর্তনের ফলে এই অবস্থা। বাসায় থেকে একটা কল পর্যন্ত করেনি কেউ। ভাবতেই কান্না আসছে। এইসব ভাবছি তখনই কেউ কলিং বেল চাপে। মাহির হয়তো চলে এসেছে। এভাবে ডোরটা ওপেন করি আর যা দেখি তা আমার চোখেও বিশ্বাস করতে পারি না। পরের পর্বটা শোনার জন্য সবাই অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গল্পের পর্বটা এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের পর্বে।